বাড়তি কথা না বাড়িয়ে চলো মেইন ভিডিও শুরু করি। তো গল্পের শুরুতে আমাদের টপার ইয়ংসোকে দেখানো হয় যে নিজের পড়াশোনায় প্রথম স্থান ধরে রাখার জন্য পরিশ্রম করতে কখনো পিছপা হয় না। অন্যদিকে আছে চয়ং, যার পড়াশোনার সাথে কোনো সম্পর্কই নেই। আর তাকে যদি কেউ জিজ্ঞেস করে তুমি এরকম কেন, তাহলে সে বলে আমার জীবনটা আমি গাছের ছায়ার নিচে বসে কাটিয়ে দিতে চাই। কিন্তু সমস্যা হলো এই দুইজনকে একটি অনলাইন ডকুমেন্টের জন্য একসাথে করা হয়। চয়ং মনে করে ইয়ংসো খুব অহংকারী এবং ইয়ংসো মনে করে চয়ং একটা ইউজলেস। চয়ং এর আগে 2-3 বার ইয়ংসোর সাথে বন্ধুত্ব করার চেষ্টা করেছিল, কিন্তু ইয়ংসো তাকে সাধারণ একজন অলস শিক্ষার্থী ভেবে এড়িয়ে যায়। ডকুমেন্টারি শুট করার সময় ইয়ংসো নিজের পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকে, উল্টো দিকে চয়ং ঘুমায় এবং ইয়ংসোকে বিরক্ত করতে থাকে। এভাবে এই দুজনকে একটি প্রশ্ন করা হয়, আজ থেকে 10 বছর পর তাদের জীবন কেমন হবে। তখন চয়ং বলে সে যেখানেই থাকুক না কেন কিছু না করে শান্তিতে জীবনযাপন করতে চায়। আর ইয়ংসো বলে সে 10 বছর পর একজন সফল নারী হবে যে আশেপাশে মানুষকে নেতৃত্ব দেবে। এবং দুজনে একটি কমন উত্তর দেয়, ভবিষ্যতে তারা একে অপরের সাথে কখনোই দেখা করতে চায় না। সেই সময় তাদের এই ডকুমেন্টারি খুব ভাইরাল হয়। এরপর 10 বছর পর দেখানো হয় যেখানে এখনো মানুষ এই ডকুমেন্টারির সাথে কানেকশন ফিল করে এবং দ্বিতীয় সিজন দাবি করে। কিন্তু 10 বছর পর দেখা যায় তারা যেমন জীবনযাপন চেয়েছিল আসলে তেমন কিছুই হয়নি। ইয়ংসোর বস সবসময় তার কাজে খুদ বের করত। ইয়ংসো নিজের বসকে প্রেজেন্টেশন দেওয়ার সময় কোম্পানির প্রমোশন ফাইল শেয়ার করে এক জনপ্রিয় শিল্পী কো এর ব্যাপারে বলে, যাতে কোম্পানি এই আর্টিস্টের সাথে কাজ করে আরো লাভ করতে পারে। এখানে আমরা জানতে পারি প্রথমবারের মতন তার কোনো প্রেজেন্টেশন তার বস পছন্দ করেছে। এদিকে চয়ংকে দেখা যায় সে যেমন চেয়েছিল ঠিক তেমন ভাবে তার জীবনযাপন করছে। আর এটি হচ্ছে চয়ং এর বন্ধু জিয়ং, যার ফ্যামিলি বলতে শুধু তারা 3জনই আছে। অন্যদিকে ইয়ংসো ওকে খোঁজার কাজে লেগে যায় এবং অনেক খোঁজাখুঁজির পর সে তার ঠিকানা খুঁজে পায়। এবং আমরা এখানে জানতে পারি মিস্টার ওকে আর কেউ নয়, আমাদের নায়ক চয়ং। চয়ং নিজের বাড়িতে বসে সবসময়ের মতো ডিজাইন করছিল, তখনই তার ম্যানেজার ইউনো তাকে ড্রিঙ্কস করার জন্য নিয়ে যায়। এদিকে ইয়ংসো তার বান্ধবীর চাপে ড্রিঙ্কস করতে এসেছে, কারণ ইদানিং তার জীবনে একটু বেশি মানসিক চাপ কাটছে। তার বান্ধবী তাকে বলে তোমারও কোনো ভালো ছেলে খুঁজে ডেট করা উচিত, কিন্তু ইয়ংসো বলে যে আমার এইসবে কোনো আগ্রহ নেই, আমি আপাতত নিজের কাছে মনোযোগ দিতে চাই। তখন তার বান্ধবী বলে এটা হয়তো তোমার বাহানা, তুমি এখনো তাকে বলতে পারোনি। ইয়ংসো তার বান্ধবীর এই কথায় কোনো উত্তর দেয় না। বাড়ি ফিরে ইয়ংসো বারবার সেই ডিজাইনগুলো দেখতে থাকে। পরদিন জিয়ন তার অফিসে আসে, তখন তার সিনিয়র তাকে একটি ভালো ডকুমেন্টারি বানানোর কথা বলে। জিয়ং এর ইচ্ছা পরিবেশের উপর একটি ডকুমেন্টারি বানানোর, কিন্তু তার সিনিয়র তাকে সরাসরি চয়ং এবং ইয়ংসো 10 বছর পুরনো ডকুমেন্টারি দেখিয়ে বলে আমাদের এই দুইজনেরই নতুন ডকুমেন্টারি বানানো উচিত, কারণ চয়ং এবং ইয়ংসোর ডকুমেন্টারি দ্বিতীয় সিজনের চাহিদা খুব বেশি, মানুষ তাদের আবারও একসাথে দেখতে চায়। জিয়ং এর ইচ্ছা না থাকলেও সে তার সিনিয়রকে মানা করতে পারে না। এদিকে ইয়ংসো ব্লাইন্ড ডেটের জন্য আসে, কিন্তু সেখানে মিস্টার জনও ইতিমধ্যেই উপস্থিত ছিলেন। শুধু তাই নয়, ইয়ংসো যে ব্যক্তির সাথে দেখা করতে এসেছিল সে মিস্টার জনকে ফোন করে ডেকে এনেছে, কারণ ইয়ংসো সেই ব্যক্তিকে অনেক ওয়েট করিয়েছে, তাই তার বসকে ডেকে এনেছে তার সামনে যাতে তাকে অপমান করতে পারে। এই সমস্ত কিছু দেখে মিস্টার জন হাসছিল। এরপর নায়িকা সেখানেই তার সাথে বসে রাত্রে ডিনার করতে শুরু করে। পরদিন চয়ং ঘুমাচ্ছিল, ঠিক তখনই তার দরজার বেল বেজে ওঠে। চয়ং আধো ঘুমে এসে দরজা খোলে, কিন্তু তার সামনে ইয়ংসো দাঁড়িয়ে থাকে। তারা দুজনেই একে অপরকে দেখে অবাক হয়ে যায়, কারণ তারা কখনোই ভাবেনি তাদের আবার দেখা হবে। চয়ং ঘরের ভিতরে চলে আসে এবং কিছু একটা নিয়ে ইয়ংসোর মুখে ছিটিয়ে দেয়। একটি ফ্ল্যাশব্যাকে 2011 সালের কিছু দৃশ্য দেখানো হয় এবং এখানে আমরা জানতে পারি ইয়ংসো এবং চয়ং একে অপরকে ডেট করছিল, অর্থাৎ ওই ডকুমেন্টারি তৈরির সময় তারা একে অপরের কাছে চলে আসে। ইয়ংসো চয়ংকে জিজ্ঞেস করে আমার যদি ভালো জায়গায় চান্স হয়ে যায় আর তোমার না হয় তখন কি হবে। চয়ং উত্তরে বলে আমি তোমার কলেজের পাশের কলেজে ভর্তি হয়ে যাব, যাতে সময় পেলেই তোমার সাথে লাঞ্চ করতে পারি। ইয়ংসো বিভিন্ন ভাবে চয়ংকে প্রশ্ন করতে থাকে কি হবে যদি আমরা আলাদা হয়ে যাই। এতে চয়ং গুরুত্ব সহকারে বলেছে এমনটা কখনোই হবে না, কিন্তু ইয়ংসো বলে আমি যদি তোমাকে ছেড়ে চলে যাই তখন তুমি কি করবে। চয়ং বলে যদি এমন হয় তবে আমি তোমার সাথে কখনো আর দেখা করব না। ইয়ংসো বলে তুমি দেখা না করলে কি হবে, আমি তো তোমার সাথে দেখা করব। উত্তরে চয়ং বলে তুমি যদি তোমার মুখ আমাকে দেখাও তবে আমি তোমার মুখে পানি এবং লবণ ছিটিয়ে দেব, তাই ভালো হবে তুমি কখনো আমাকে ছেড়ে যেও না। এবং বর্তমানে দেখা যায় এই কারণে 5 বছর পর ইয়নসোকে নিজের সামনে দেখে চয়ং ঠিক তেমনটাই করে। এরপর ইয়ন বলে আমি আর্টিস্ট ওর সাথে দেখা করতে এসেছি। তখন চয়ং বলে সে এখানে থাকে না। জবাবে ইয়নসো বলে আমি জানি তুমি সেই নামকরা আর্টিস্ট মিস্টার ও, এবং বলে আমাদের কোম্পানি শো অফ নামের একটি বার লঞ্চ করতে যাচ্ছে এবং সেখানে তোমাকে প্রমোট করার জন্য অ্যাজ এ ব্র্যান্ড অ্যাম্বাসিডর অ্যাপ্রোচ করতে চায়। তবে চয়ং তার সমস্ত কথাকেই ইগনোর করতে থাকে। ইয়নসো তাকে জিজ্ঞেস করে এত ভালো একটি অফার তুমি কেন রিফিউজ করছো। তখন চয়ং বলে এর কারণ শুধুমাত্রই তুমি, এবং এখানে তাদের দুজনের মধ্যে ঝগড়া লেগে যায়। চয়ং তাকে বলে 5 বছর পর তুমি নিজের কাজের প্রয়োজনে আমার সাথে দেখা করতে এলে,
অথচ তুমি বলেছিলে আমরা যেন আর কখনো দেখা না করি। ইয়নসো বলে তুমিও 5 বছর পরও একদম আগের মতোই আছো। জবাবে চোয়ং বলে তুমি 5 বছরে এত বদলে গেলে কিভাবে। তাদের ঝগড়া আরো বড় হওয়ার আগেই মাঝখানে জিয়ং চলে আসে। জিয়ং এর কাছে ইয়নসো এবং চোয়ংকে একসাথে দেখাটা স্বপ্নের মতো মনে হচ্ছিল। ঠিক সেই মুহূর্তেই আবারও দরজার বেল বেজে ওঠে। চোয়ং দরজা খুলেই দেখা যায় জনপ্রিয় গায়িকা এনজে দাঁড়িয়ে আছে। সে আজ চোয়ং এর স্কেচ ও ডিজাইনের জন্য তার সাথে দেখা করতে এসেছে। এরপর চোয়ং দরজা খুলে ইয়নসোকে চলে যেতে বলে। তার এরকম রুট আচরণ দেখে ইয়নসোর খুব খারাপ লাগে এবং সে ভাবতে থাকে তার সাথে দেখা করাই উচিত হয়নি। অন্যদিকে এত বিখ্যাত একজন সেলিব্রিটিকে দেখে ম্যানেজার ইয়নো তো প্রায় পাগল হয়ে গেছে, কিন্তু এনজে আসলে চোয়ং এর দিকে একটু দুর্বল। এনজে চায় চোয়ং যাতে তার নতুন বাড়ি ড্রয়িং করে দেয়। চোয়ং তাকে বলে সে কিছুদিন পরে একটু ভেবে দেখবে। চোয়ং এখন নিজের বাড়িতে রয়েছে, কিন্তু তার মাথায় বারবার ইয়নসোর কথাই ঘুরপাক খাচ্ছে। অন্যদিকে ইয়নসো চিন্তিত। প্রথমত চোয়ং আজ তার সাথে খুব বাজে আচরণ করেছে, আর দ্বিতীয়ত তার কোম্পানিকে সে এখন কি উত্তর দেবে। এরপর দেখা যায় জিয়ং নিজের বাড়িতে চোয়ং এর পুরনো ভিডিও ফুটেজগুলো দেখছিল। তখন চোয়ং সেখানে আসে। তাকে দেখে জিয়ং অবাক হয়ে জিজ্ঞেস করে তুমি এত রাতে এখানে কি করতে এসেছো। চোয়ং বলে আজ আমার সাথে ইয়নসো দেখা করতে এসেছিল। এরপর দিন ইয়নসো খুব আত্মবিশ্বাস নিয়ে অফিসে আসে, কিন্তু তার বস তাকে শো অফের অফিস লঞ্চিং অনুষ্ঠানে নিয়ে যায়। যাওয়ার পথে তার বস তাকে পরশু রাতের কথা মনে করিয়ে দেয়, যখন ইয়নসো এবং মিস্টার জং একসাথে ডিনার করেছিল। অন্যদিকে ম্যানেজার ইয়োনো চোয়ংকে ইয়নসোর প্রপোজালটি নিয়ে ভালোভাবে চিন্তা করতে বলছে, কারণ এমন সুযোগ বারবার আসে না। তাই চোয়ং ইয়োনোর সাথে লঞ্চিং সাইটটি দেখতে সেখানে যায়। এদিকে জিয়ং বারবার চোয়ং এবং ইয়নসোর ডকুমেন্টারি দেখার পর সে সিদ্ধান্ত নেয় তাদের দুজনকে নিয়ে ডকুমেন্টারির দ্বিতীয় সিজন বানাবে। অন্যদিকে ম্যানেজার ইয়োনো তার পাগলামির আচরণের জন্য চোয়ংকে অনেক লজ্জিত করছিল, তাই চোয়ং তাকে সাইডে নিয়ে সমস্ত বিষয়টা বোঝায়। যেদিন থেকে ইয়নসো চোয়ং এর সাথে দেখা করেছে সে তার কল এবং মেসেজের জন্য অপেক্ষা করছিল, কিন্তু অনেক অপেক্ষা করার পরও চোয়ং তার ডিজাইন সংক্রান্ত কোনো কাজের জন্যই তাকে কল বা মেসেজ করেনি। তাই সে তার বসকে মিথ্যা বলতে শুরু করে। এখনো মিস্টার ওয়ের সাথে দেখা হয়নি, তবে দেখা যায় ইয়োনো সেদিন ড্রিঙ্কস করার পর মিস্টার জনের কাছে সমস্ত সত্য বলে দিয়েছে। সে জানিয়েছিল যে ইয়নসো আর্টিস্ট ওয়ের সাথে দেখা করতে গিয়েছিল এবং আর্টিস্ট ও হলো ইয়নসোর এক্স বয়ফ্রেন্ড, যাকে সে 5 বছর আগে ছেড়ে চলে এসেছিল। তাই মিস্টার জান এখন ইয়নসোকে বলতে শুরু করে আপনি যদি আপনার 5 বছর আগের সম্পর্কের কারণে আর্টিস্ট ওয়ের সাথে চুক্তিটি করতে না পারেন, তবে আমি আপনার জায়গায় অন্য কাউকে এই প্রজেক্টটি হ্যান্ড ওভার করে দেব। ঠিক এই মুহূর্তে লিফটে যাওয়ার সময় ইয়নসোর সাথে চোয়ং এর দেখা হয়। তারা দুজন লিফটে ওঠার পর যান্ত্রিক ত্রুটির কারণে লিফট বন্ধ হয়ে যায়। এই অবস্থায় ইয়নসো চোয়ংকে জিজ্ঞেস করে তুমি তো বলেছিলে এই প্রজেক্টে তুমি কাজ করবে না, তাহলে তুমি কেন এসেছো। চোয়ং উত্তর দেয় আমি অফারটি রিজেক্ট করেছিলাম, কিন্তু প্রজেক্টের আইডিয়া ভালো ছিল তাই দেখতে এসেছি। ইয়নসো বলে তুমি এখনো আগের মতোই রয়ে গিয়েছো। চোয়ং বলে তোমার কি মনে হয় তুমি তো আমার সাথে শুধু কাজের দরকারেই দেখা করতে এসেছিলে। এবং সেখানে তাদের মধ্যে ঝগড়া লেগে যায়, আর তাদের ঝগড়ার মাধ্যমে বোঝা যায় যেন তারা মনে সেই কথাগুলো বলতে চাইছে যা 5 বছর ধরে নিজেদের মনে চাপা রয়ে গিয়েছিল। কিন্তু তারা কিছু বলার আগে লিফটের দরজা খুলে যায় এবং চোয়ং কিছু না বলে সেখান থেকে চলে যায়। এরপর এনজেকে দেখানো হয় সে চোয়ং এর উত্তরের অপেক্ষা করছে। এমন সময় চোয়ং থেকে মেসেজ করে জানায় ফোন বন্ধ ছিল, তাই তাকে উত্তর দিতে পারেনি। জিয়ং যেহেতু সিদ্ধান্ত নিয়েছিল তাদের দুজনের ডকুমেন্টের দ্বিতীয় সিজন বানাবে, তাই পরদিন সে ইয়নসোকে কল করে বলে আমি তোমার সাথে দেখা করতে চাই, এবং চোয়ং এর বাসায় গিয়ে বলে আমি তোমার এবং ইয়নসোর ডকুমেন্টের দ্বিতীয় সিজন বানাতে চাই। চোয়ং ক্যামেরার সামনে সেই 10টি কারণ বলছে যার কারণে সে ইয়নসোকে ঘৃণা করে। সে জানে ইয়নসো খুব স্বার্থপর, তার মধ্যে কোনো সোশ্যাল স্কিলস নেই এবং খুব কম্পিটিটিভ। পাশাপাশি সবসময় অন্যদের সাথে ঝামেলা লেগেই থাকে, ভীষণ জেদি, যার মধ্যে রোমান্সের কোনো অনুভূতিই নেই, সবসময় কোনো না কোনো কাজ করতেই থাকে। ফ্ল্যাশব্যাকে দেখা যায় ইয়নসো কিভাবে চোয়ংকে পড়াশোনায় সাহায্য করত, চোয়ং এর মায়ের সাথে সময় কাটাতো, চোয়ং এর খেয়াল রাখতো এবং তার পাশে দাঁড়াতো। একই সাথে চোয়ং রোমান্টিক না হওয়া সত্ত্বেও ইয়নসোর মন খারাপ থাকলে তার সাথে রোমান্টিক জিনিসপত্র করত। সহজ কথা বলতে গেলে সারা পৃথিবীর কাছে ইয়নসো স্বার্থপর হলেও চোয়ং এর কাছে সে অন্তত যত্নশীল ছিল। এদিকে অষ্টম কারণ হিসেবে চোয়ং বলছে যে সে ইয়নসোকে অনেক ভালোবাসতো, কিন্তু একদিন হঠাৎ করে কোনো কারণ ছাড়া ইয়নসো তার সাথে ব্রেকআপ করে চলে যায়। চোয়ং তখন তাকে বলেছিল যে আমাকে তোমার জীবন থেকে বের করে দেওয়া তোমার জন্য খুব সহজ। জবাবে ইয়নসো বলেছিল তুমি আমার জীবনের একমাত্র জিনিস যা আমি দূরে সরিয়ে দিতে পারি। এদিকে বর্তমানে দেখা যায় ম্যানেজার ইয়োনো ইয়নসোর ডকুমেন্টারির অনলাইন কমেন্টগুলোর একটার পর একটা রিপ্লাই দিয়ে যাচ্ছে। আসলে এই কমেন্টগুলো করছিল ইয়নসোর বান্ধবী সোলি। সে কমেন্টে বারবার চোয়ংকে খারাপ বলে ইয়নসোর প্রশংসা করছিল, আর এই জবাবে ইয়োনো কমেন্টে চোয়ং এর প্রশংসা করছিল। তাই সোল ইয়নসোকে জিজ্ঞেস করে চোয়ং এখন কি করে। ইয়নসো তাকে জানায় সে এখন একজন সফল আর্টিস্ট হতে পেরেছে। সোলি অবাক হয়ে বলে জীবন মানুষকে কত সারপ্রাইজ দেয়, চোয়ং এর মতন এমন লেজি মানুষও সফল হয়ে গেল। সোল ইয়নসোকে জিজ্ঞেস করে এতদিন পর নিজের এক্স বয়ফ্রেন্ডের সাথে দেখা করে তোমার কেমন অনুভূতি হলো। ইয়নসো বলে আমার কোনো আসে যায় না,
কারণ আমার মনে তার জন্য কোনো অনুভূতি নেই। তারা তখন এসব কথা বলছিল, ঠিক তখনই জিয়ং এর কল আসে। অন্যদিকে এনজিও চিয়ং এবং ইয়নসোর 10 বছর আগের ডকুমেন্টারি খুঁজে পায়। ভিডিওটি দেখে সে খুব হাসে, কারণ ভিডিওতে চিয়ং এর কর্মকাণ্ডগুলো তার কাছে খুব কিউট মনে হচ্ছিল। কিছুক্ষণ পর এনজে চিয়ংকে কল করে বলে যে সে যেন তার ড্রয়িং বানায়। চিয়ং তার ম্যানেজারের উপর রাগ করে, জিজ্ঞেস করে তুমি এনজেকে আমার ব্যক্তিগত নাম্বার কেন দিয়েছ। ঠিক এই সময় জিয়ং সেখানে আসে। জিয়ং তাদের দুজনের ডকুমেন্টারি বানানোর কথাটি আবার বলে। তখন চিয়ং খেপে গিয়ে তাকে বলে, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? আমি ইয়ংসোর সাথে কখনো ডকুমেন্টারি শুট করব না। জিয়ং তাকে শান্ত করার চেষ্টা করে এবং বলে, আমার প্রজেক্টের কাজ শেষ হয়ে যাবে আর ডকুমেন্টারি সফল হবে। তাছাড়া দর্শক তোমাদের দুজনকে একসাথেই দেখতে পছন্দ করে। জিয়ং এর এই কাজে ইয়োনো একমত। চিয়ং বলে, তোমরা সবকিছু জানার পরও কেন আমাকে ফোর্স করছো এই ডকুমেন্টারি বানাতে? জিয়ং তাকে বোঝানোর চেষ্টা করে, হয়তো তুমি মন থেকে এখনো তাকে ভুলতে পারোনি, সেজন্য এই ডকুমেন্টারি বানাতে রাজি হচ্ছ না। চিয়ং এটি মানতে চায় না, তাই সে চিৎকার করে বলতে থাকে, আমার ইয়নসোকে সহ্য হয় না, এবং সেখান থেকে চলে যায়। চিয়ং চলে যাওয়ার পর ইয়োনো এবং জিয়ন সেই দিনগুলোর কথা মনে করতে থাকে যখন ইয়নসো চিয়ংকে ছেড়ে চলে গিয়েছিল। সে সেই সব কাজ করত যা ইয়নসো ঘৃণা করত। এমনকি ইয়নসোকে ভুলে থাকার জন্য সে অনলাইনে পার্ট টাইম কাজ করত। সে এরকম সব কাজ করত যাতে সে ইয়নসোকে ভুলতে পারে। অনেক কষ্টের পর সে নিজেকে সামলেছিল। তাই ইয়োনো ভয় পাচ্ছে যে আবার একসাথে ডকুমেন্টারি বানালে চিয়ং এর অবস্থা আগের মতো না হয়ে যায়। যদিও চিয়ং ডকুমেন্টারি দ্বিতীয় সিজনের জন্য রাজি নয় এবং হয়তো ইয়নসো রাজি হবে না, কারণ সত্যি 10 বছর আগে শুট করা তাদের ডকুমেন্টারি দারুণ ছিল, যা আজও মানুষ দেখতে খুব পছন্দ করে। এরপর ইয়নসো অফিসে এসে চিয়ং এর বদলে নোয়া নামের একজন আর্টিস্টকে মেল পাঠায়। ইয়নসো এবং চিয়ং দুজনেই সিদ্ধান্ত নেয় কাজের খ্যাতির জন্য 5 বছর পর তাদের দেখা হলেও ভবিষ্যতে তারা আর কখনো একসাথে দেখা করবে না। কিন্তু ভাগ্য হয়তো এটা মেনে নিতে পারছিল না, কারণ এই সিদ্ধান্তের পরেই তারা যেখানে যাচ্ছে সেখানে একে অপরের মুখোমুখি হচ্ছে। গত 5 বছর ধরে ইয়নসো রাস্তায় কখনো চিয়ংকে দেখেনি, কিন্তু ইদানিং চলতে ফিরতে সব জায়গায় ইয়নসো তার সামনে চলে আসে। চিয়ং ইয়নসোকে জিজ্ঞেস করে, তুমি কি চুক্তির জন্য এখন আমার পিছু করছো? ইয়নসো তাকে বলে, আমি তোমার জায়গায় অন্য এক আর্টিস্ট নোয়াকে নেওয়ার কথা ভেবে নিয়েছি। এতে চিয়ং হেসে বলে, নোয়া তো আমার ডিজাইন কপি করে। ইয়নসো রাগের মাথায় বলে, কে কত ভালো আর্টিস্ট তা সময় বলে দেবে, তুমি আমাকে বোঝাতে এসো না। পরের দিন অফিসে ইয়নসোর বস মিস্টার জান নোয়াকে নেওয়ার বিষয়টি পছন্দ করে না। তখন ইয়নসো চিন্তায় পড়ে যায়, কারণ চিয়ংকে রাজি করানো খুবই কঠিন। অবশেষে জিয়ং ইয়নসোকেও ডকুমেন্টারির কথা জানায়, কিন্তু ইয়নসো সরাসরি মানা করে দিয়ে বলে সে চিয়ং এর সাথে কখনো ডকুমেন্টারি শুট করতে পারবে না। অন্যদিকে চিয়ং মনে মনে ভাবছিল ইয়নসো এত সহজে হাল ছেড়ে দিল কিভাবে। চিয়ং চেয়েছিল ইয়নসো যেন বারবার তার কাছে এসে অনুরোধ করে, কিন্তু ইয়নসো তা না করায় চিয়ং বিষয়টি মেনে নিতে পারছিল না। ঠিক তখনই চিয়ং সিদ্ধান্ত নেয় ইয়নসোকে তো আরামে থাকতে দেবে না। সে এখন থেকে ইয়নসোর সামনে সেই সব কাজ করবে যা দেখলে ইয়নসো রেগে যায় এবং বিরক্ত হয়। অনেক চিন্তা ভাবনা করার পর চিয়ং রাস্তায় হাঁটছিল, তখন আবার ইয়নসোর সাথে তার দেখা হয়। সেখানে চিয়ংকে দেখে ইয়নসো জিজ্ঞেস করে, তুমি কি ড্রিঙ্কস করেছো? কারণ সে জানে সে ড্রিঙ্কস করা একদম পছন্দ করে না। 5 বছর আগে যখন চিয়ং ড্রিঙ্কস করতো তখন ইয়নসো খুব রাগ করতো, কিন্তু আজ ইয়নসো তাকে বাড়িতে চলে যেতে বলে সে নিজেই সেখান থেকে চলে যেতে শুরু করে। ঠিক এখানেই তাকে ইয়নসোকে ঘৃণা করার নবম এবং 10ম কারণটি জানা যায়। ইয়নসো 5 বছর ধরে চিয়ং এর সাথে ডেট করেছে এবং তাকে জীবন থেকে এমন ভাবে মুছে ফেলেছে যেন চিয়ং এর কথা তার মনেই পড়ে না। এই বিষয়টিকে চিয়ং সবচেয়ে বেশি ঘৃণা করে। ইয়নসো কিভাবে তাকে এত দ্রুত ভুলে গেল। পরের দিন ইয়নসো অফিসে জানতে পারে চিয়ং তাদের সাথে কাজ করতে রাজি হয়েছে। এটি শুনে ইয়নসো খুব রেগে গিয়ে চিয়ং এর বাড়ি চলে আসে, এটা জানতে সে এসব কেন করছে। আগের দিন চিয়ং ইয়নোকে বলেছিল ইয়নসোর উপর প্রতিশোধ নেওয়ার জন্য সে যে কোনো কিছু করতে পারে। চিয়ং এর হাসি মুখ দেখে ইয়নসোর সমস্ত বিষয় বুঝতে পারে। ইয়নসোকে বিরক্ত করার জন্য সেই কাজে রাজি হয়ে গিয়েছে। ইয়নসো চিয়ং এর সামনে বসে বলে, আজ আমার খুব আনন্দ হচ্ছে। আমি কারো ওপর কোনো ক্ষোভ বেশি দিন জমিয়ে রাখি না, আমার কারো কিছুতে যায় আসে না। কিন্তু এই কথা শেষ করার সাথে সাথে ফ্ল্যাশব্যাকে ব্রেকআপের পরের দৃশ্যটি দেখানো হয়। চিয়ং এর সাথে ব্রেকআপের পর তার খুব খারাপ অবস্থা হয়ে গিয়েছিল। সবার সামনে ভালো থাকার অভিনয় করা ইয়নসো চিয়ং এর জন্য লুকিয়ে লুকিয়ে কাঁদতো। আসলে ইয়নসো তার কষ্ট কাউকে বুঝতে দেয়নি।